কথা আছে না, পুরুষের তেজ মরিচের মতো, কিন্তু মরিচ আপনার যতই ঝাল হোক না কেন, যদি একজন নারীর হাতে পড়েন আপনাকে পিষে ভর্তা করে আচার বানিয়ে খেয়ে ফেলতে পারবে। সো আপনার ঝাল দেখিয়ে লাভ নেই। দেখেন না, চটপটির দোকানে পাশে গেলে মেয়েরা বলে ভাইয়া আরো দেন, মামা আরো হচ্ছে না, আরো লাগবে। আপনি যতই ঝাল হোক আপনার লাভ নেই, ঝাল আপনার কাছেই রাখেন। আজকের এপিসোড বুঝতে পারছেন কি নিয়ে, মরিচ নিয়ে, লঙ্কা নিয়ে, তাই নামও দিয়েছি লঙ্কা কাণ্ড উইথ মি নওয়াফ নাসের অন যোগফল। বর্তমানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে মরিচ নামের এই ছোট রসত্তি। মিষ্টি বাদে যে কোনো খাবারে এই মরিচের একটু ছোঁয়া চাই আমাদের। তাই ছোট উঠানে কিংবা বারান্দায় অথবা বয়মের তাকে বা ফ্রিজের ফাঁকে মরিচ আপনি কিন্তু পাবেনই। এছাড়াও আপনি কি জানেন, আজকের এই মরিচ কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো উদ্ভিদ নয়, এর আদি উৎপত্তির মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে হয়েছিল। আমি হিস্ট্রি নিয়ে আরও বলবো কোথা থেকে এসছে, বাট একটা মজার জিনিস আপনার সাথে শেয়ার করি। আমার প্রডিউসার আমাকে আজকে এই লাল মরিচটা দিয়ে বললো যে এটা খেলে নাকি আমাকে সে 1000 টাকা দিবে। সো আমি সেটা নিয়ে ভয় নেই, আমি বলছি $1000 দিলে খেতে পারি, বাট যেটা নিয়ে আমি ভয় পাচ্ছি এটা এত ঝাল, হাত দেওয়ার সাথে সাথে আমার হাত জ্বলছে। আর সে আমাকে এটা রাখালো কোথায় জানেন? আমার ব্যাক পকেটে। মরিচের বিশ্ব পরিচিতি ঘটে ক্রিস্টোফার কলম্বাসের হাত ধরে। ভারতবর্ষে ছিল শস্য সম্পদে ভরপুর। ভারতবর্ষের মশলার বাজার তখন ইউরোপিয়ানদের বেশ ভালো নজরেই ছিল, ফলে সাগর পাড়ি দিয়ে এই মশলা গিয়ে পৌঁছাতো অটোম্যানদের হাতে। ক্রিস্টোফার কলম্বাস অন দি আদার হ্যান্ড এই মশলার খোঁজে ভারতবর্ষের উদ্দেশ্যে বের হন। ভারতবর্ষ খুঁজতে গিয়ে তিনি আবিষ্কার করলো কি? আমেরিকা, দ্য ফেমাস স্টোরি। আর সেখানেই সর্বপ্রথম মরিচের দেখা পান তিনি। সেখানকার আদিবাসীদের মধ্যে এই মরিচের ব্যবহার দেখতে পান। তিনি তার ডায়েরিতে এটিকে চিলি পেপার হিসেবে উল্লেখ করেন, আর এভাবে চিলি পেপার নামে পরিচিত পায়। কথায় বলে ধানি মরিচের ঝাল বেশি, মানে সাইজে ছোট হলেও ঝাল কিন্তু বড় মরিচের চেয়েও বেশি। ঝাল বেশি হয় এই মরিচ সাধারণত রান্নার কাজে তেমন একটা ব্যবহার হয় না। ক্রিস্টোফার কলম্বাস এই মরিচের কি নাম রাখতো বলেন তো পেলে? জাহাজ ভর্তি মরিচ নিয়ে কলম্বাস ফিরে আসলো স্পেনে, আর স্প্যানিশ ব্যবসায়ীরা ধীরে ধীরে এশিয়ার বিভিন্ন স্থানে মরিচ নিয়ে যাওয়া শুরু করলো। পর্তুগিজরা যেদিকে গেছে সাথে করে নিয়ে গেছে তাদের মরিচ। তাদের যাত্রাপথে যতটা মানুষের ভাষা বা জীবন ব্যবস্থাকে প্রভাবিত করেছে, তার চেয়ে বেশি মানুষের ফুড হ্যাবিটকে তারা কিন্তু ইনফ্লুয়েন্স করেছে। সাবকন্টিনেন্টে মরিচ কিন্তু নিয়ে আসে পর্তুগিজরাই। এদেশের মানুষের সঙ্গে নানা রকম খাবার ও ফলমূলের পরিচয় করিয়ে দেয় পর্তুগিজরা। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মরিচ। উপমহাদেশের মরিচ ব্যবসায় পর্তুগিজদের প্রথম একচেটিয়া আধিপত্য ছিল, কিন্তু এই মনোপলি কিন্তু তারা বেশি দিন ধরে রাখতে পারেনি মরিচ চাষিদের বিরোধিতার কারণে। তবে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা রেখে যাওয়া চালান বিপুল লাভে রপ্তানি শুরু হয়। এতে করে স্থানীয়ভাবে এসব মশলা চাষ করার গুরুত্ব বুঝতে পারেন অনেকে। সেই সাথে ডাচ ও ইংরেজদের পরিচিত হয় এর সাথে। ধীরে ধীরে বাড়তে থাকে মরিচের চাষ। বিশেষ করে দক্ষিণাত্য অঞ্চলে মরিচকে সাদরে গ্রহণ করা হয়। সেখানকার আর্দ্র আবহাওয়া ছিল মরিচ এবং গোলমরিচের জন্য পারফেক্ট কন্ডিশনস। গোলমরিচের চেয়ে কাঁচামরিচের উৎপাদন করায় খরচ কম হয়। চাষিদের কাছে এটি বেশ জনপ্রিয় একটি ফসল হয়ে ওঠে। ধীরে ধীরে চাষাবাদ বিস্তারের সাথে সাথে কমে যায় এর দামেও, যেটার কারণে মানুষ মানে ম্যাস পিপলের কাছে মরিচ ছড়িয়ে যায়। Oh, we're back. So যেটা বলতে চাচ্ছি আমি, যে বাঙালি প্লাস মরিচ ইজ ইকুয়ালস টু পিওর লাভ। যাই হোক, বাংলাদেশ রবি শস্য হিসেবে বেশিরভাগ মরিচ ফলানো হয় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী ও বগুড়ায়। সাধারণত মরিচকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন ঝাল মরিচ আর মিষ্টি মরিচ। বাংলাদেশে ঝাল মরিচের ব্যবহার এবং চাহিদা সবচেয়ে বেশি। মরিচ উৎপাদনের সুনাম রয়েছে বগুড়ার। আগামী রবি মৌসুমে কেবল বগুড়া জেলায় প্রায় 18,000 টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। 15 থেকে 20 বছর আগেও কিন্তু আমরা দেখতাম ব্রহ্মপুত্রের আশেপাশে এই চর অঞ্চলগুলোতে তেমন একটা চাষাবাদ কিন্তু হতো না, বাট সে চিত্র পুরোপুরি পাল্টে গেছে। এখন সেখানে ধারণা করা হয় প্রায় 32 রকমের ডিফারেন্ট টাইপস অফ ফসল আমরা উৎপাদন করছি, যার মধ্যে মরিচ ইজ প্রাইমারি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে মশলা নিয়ে কাজ করছে মশলা গবেষণা কেন্দ্র।
1995 সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত হয় এই কেন্দ্রটি এবং তাদের মতে বাংলাদেশে মশলার চাহিদা আছে প্রায় 32 লাখ মেট্রিক টন, কিন্তু চাহিদার বিপরীতে মশলার উৎপাদন মাত্র 18 লাখ মেট্রিক টন। একটা বেশ ভালো গ্যাপ রয়ে গেছে মাঝখানে। তাই দেশে মশলার ব্যাপক চাহিদা মিটাতে আমরা কিন্তু ইম্পোর্ট করছি বিভিন্ন দেশ থেকে মরিচ, এবং এই মরিচের বিশাল চাহিদার কারণে আপনার মরিচের প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, মার্কেটিং অ্যান্ড দেন ডিস্ট্রিবিউশন, এই সেক্টরগুলোতে বেশ অনেক জব অপরচুনিটিও ক্রিয়েট হচ্ছে। রিসার্চ আমাদেরকে বলছে 1.0 লাখ হেক্টর জমিতে মরিচের চাষ হয়, তা থেকে শুকনো মরিচের উৎপাদন হয় প্রায় 1.03 লাখ মেট্রিক টন। প্রতি হেক্টরে গড় ফলন 1.27 টন। বাংলাদেশের অনেক কৃষক শুধু মরিচ উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করে। দেশে কাঁচা মরিচের চাহিদা বছরে গড়ে 15 লাখ টন, যার প্রায় শতভাগ দেশেই কিন্তু উৎপাদন করা হয়। খরা বা প্রাকৃতিক কারণে কম হলেও তা খুব বড় ধরনের ঘাটতি সৃষ্টি করে না। কাঁচামরিচ রবি ফসল এবং বর্ষাকালেও হয়ে থাকে। বাণিজ্যিকভাবে কয়েকটি জেলায় বিশেষভাবে উৎপাদন হলেও ক্ষুদ্র কৃষক তাদের নিজের ব্যবহার এবং অর্থকরী ফসল হিসেবে জমিতে কিন্তু মরিচ লাগান। বিশেষ করে যারা মিশ্র ফসলে চাষ করেন তাদের ফসলের মিশ্রণের মধ্যে মরিচ থাকবেই থাকবে। বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া আমাদের আমদানি করতে হয় না কিন্তু মরিচ। না, মরিচ নিয়ে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। মরিচ বেসিক্যালি, মরিচের শত্রু হচ্ছে পানি। বৃষ্টি হলে, বন্যা হলে মরিচ প্রোডাকশন আমাদের অটোমেটিকলি কমে যায়। নাও স্পিকিং অফ দ্যাট, 2024 সালে আমাদের একটা বেশ ভালো একটা বড় আকারে বন্যা হয়েছিল। প্রায় 11টি জেলা যেখানে মরিচ অনেক উৎপাদন হয় পানির কবলে ছিল। সেটার কারণে যেটা হয় যে মরিচের প্রোডাকশনও কমে যায় এবং আমরা মরিচ বাজারে কম পাই। যেই মরিচ ছিল 80 থেকে 100 টাকা পার কিলো, সেটা গিয়ে বেড়ে দাঁড়ায় 1000 টাকায়। এরকম একটা সময় আমরা লাস্ট ফিউ ইয়ার্স যেটা দেখছি, বাংলাদেশে কোনো কিছু দাম বাড়লে সোশ্যাল মিডিয়াতে যে হইচইটা আমরা দেখি, মানুষ কাউকে না কাউকে কাঠগড়ায় দাঁড়াচ্ছে, অনেক অ্যাডভাইস দিচ্ছে, এই করছে সেই করছে। বাট প্রবলেমটা কোথায় হয় জানেন? অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা অনেকেই যেটা করি, এরকম কোনো কিছু শর্টেজ পড়লে, দাম বেড়ে গেলে, এটা আজ করতে পারলে আমরা গিয়ে কি করি, 10, 20, 30 কেজি করে কিনে মজুত করে রাখি যে আচ্ছা ফিউচারে হয়তো লাগবে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে কমন সেন্স বলছি এই জিনিসটার কারণে দাম আরও বেড়ে যাচ্ছে। তার মানে এটা আমাদের করা ঠিক না, আর এটার নামে কিন্তু লঙ্কা কাণ্ড। আমাদের জীবনে ব্যস্ততা যতটাই বেড়ে চলছে, যতই যান্ত্রিক হয়ে যাচ্ছে আমাদের জীবন, ততই কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি অন প্যাকেজড ফুড খুব বেড়ে যাচ্ছে। এবং সেম এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি এই গুঁড়ো মশলার বাজারেও। প্রতিনিয়ত বড় হচ্ছে প্রক্রিয়াজাত মশলার বাজার। দেশে মশলার বার্ষিক বাজার এখন 10,000 কোটি টাকারও বেশি। কিন্তু নানা অজুহাতে কোরবানি বা রোজার ঈদে বাজারে মশলার দাম তো কি ঝাঁঝালো হয়ে যায়, সেটা তো আমরা সবসময় দেখি। বাংলাদেশের জনপ্রিয় প্যাকেটজাত মশলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণ, স্কোয়ার, এসিআই, পিওর, বিডি ফুড, আরকু, ফ্রেশ কিংবা বসুন্ধরা চাহিদা অনুযায়ী মশলার বাজার দখলে রেখেছে। এই প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো চুক্তির মাধ্যমে চাষিদের কাছ থেকে চরে উৎপাদিত মরিচ কিনে ফেলে। আধুনিক সব কারখানায় তৈরি করা হচ্ছে, আরও মডার্ন অ্যান্ড লেটেস্ট টেকনোলজিতে ইউজ করে তারা বানাচ্ছে এই গুঁড়ো মশলাগুলো। বাংলাদেশের অন্যতম গুঁড়া মশলার ব্র্যান্ড স্কোয়ার গ্রুপের রাঁধুনি। প্রতিষ্ঠানটি 20 বছর আগে প্যাকেটজাত গুঁড়া মশলা বিক্রি শুরু করে। এরপর অনেক বড় প্রতিষ্ঠান মশলার বাজারে আসলেও তারা কিন্তু এখনো মার্কেটের 70% শেয়ার হোল্ড করে। ব্র্যান্ডটির গুঁড়ো মশলা বাজারে দাম আমি বলবো পার কিলো 700 টাকার মতো, ওয়ারাজ আপনি যদি অন্যান্য খোলা মশলা বা হোয়াইট লেবেল প্যাকেজিংয়ের মশলা যদি দেখেন 400 থেকে 500 টাকা পার কিলো। সো প্রায় 200 থেকে 300 টাকার একটা ডিফারেন্স চলে আসে এখানে। বাট তারপরেও রাঁধুনি বেশ পপুলার বিকজ অফ দেয়ার কোয়ালিটি। মরিচের অনেক স্থানীয় জাত আছে: বালিজুরি, বোনা, পাইন, ধানি, সাইটা, সূর্যমুখী, পবা, হালদা, শিকারপুরি এবং পাটনাই। তবে মশলা গবেষণা কেন্দ্র বাড়ি মরিচ নামে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় জাতের পাশাপাশি সারা বছর ব্যাপকভাবে চাষাবাদ হয়। ঝাল মরিচের জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে নাগামরিচ, ঘৃতকুমারী মরিচ, বগুড়ার মরিচ, বিজলি মরিচ, চাঁদপুরি ও ফরিদপুরি। এছাড়া আঞ্চলিক মৌসুমে জাতগুলি হলো কামরাঙ্গা, আকালি, কালো মরিচ ও জিয়া মরিচ। আঞ্চলিকভাবে আরও কিছু জাত রয়েছে কিন্তু এই নামগুলো বেশ ফানি: মেজর, যমুনা, সাহেব মরিচ, বোম্বাই মরিচ ও গোলমরিচ। বর্তমানে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মরিচ পাওয়া যায় না বা রান্নায় ইউজ হয় না। ঝাল ছাড়া সব তরকারি কিন্তু বিস্বাদ লাগে।
এশিয়ার অনেক দেশ মরিচ খাওয়ার শীর্ষে রয়েছে, এটা আমি শিওর আপনারা আগেই গেস করেছেন। ওয়েল, ভুটানের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, ভুটানের প্রধান ফল কিন্তু মরিচ। ভারতে ইন্টারেস্টিং আরেকটা জিনিস বলি মরিচ নিয়ে, ভারতে ভূত তাড়ানো হয় মরিচ এবং লেবু দিয়ে, ওয়ারাজ বাংলাদেশের কথা যদি বলি, এখানে কিন্তু মরিচ পোড়া দিয়ে ভূত তাড়ানোর চেষ্টা করা হয়। মরিচ নিয়ে তো অনেক ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিলাম, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন এই ছোট্ট জিনিসটা কেন ঝাল হয়, কেন মিষ্টি না, বা কেন তিতা না, কেন টক না? অন্যান্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অন্যান্য টেস্ট, বাট এই মরিচটাই কিন্তু ইউনিক, ঝাল একটা ফিলিং দেয়। ওয়াই? আইল টেল ইউ ওয়াই। মরিচের ভিতরে একটা এলিমেন্ট থাকে which is known as ক্যাপসাইসিন, যেটা আমাদের টেস্ট বাডে যখন লাগে তখন এই ঝাল সেন্সেশনটা আমরা পাই। এই ক্যাপসাইসিন বাদে আরও কিছু জিনিস আছে এই মরিচের মধ্যে, যেটার কারণে আমরা গরম ফিলিং পাই, ঘামটাম হয়। এই সবগুলো এলিমেন্ট একসাথে হয় ক্যাপসাইসিনয়েড। এই জিনিসটার কারণে আমাদের ঝাল লাগে। Now the question is, এটা কেন থাকে মরিচের ভিতরে? It's because এটা মরিচের একটা সেলফ ডিফেন্স মেকানিজম, যাতে কোনো ইনসেক্টস বা অন্যান্য অ্যানিমালস এটাকে না খায়, সেই কারণে এটা সেলফ ডিফেন্স মেকানিজম হিসেবে এই এলিমেন্টগুলো প্রডিউস করে। আমরা তো বাঙালি টক্সিক জাতি, এই ঝালটাও আমরা খেয়ে ফেলি। অনেক ঝাল, আমি সরি খেতে পারবো না। লাল মরিচ কেন দিছে? ঝাল কেন হয় সেটা তো বললাম মরিচে, বাট ঝাল কিভাবে মাপে সেটা কি আপনারা জানেন? Well, I can tell you the history behind it. 1912 একজন কেমিস্ট বাই দ্য নেম অফ উইলবার স্কোভিল একটা ওয়ে আবিষ্কার করে যেভাবে একটা মরিচে কতটা ঝাল আছে সেটা আমরা বুঝতে পারবো একটা ইউনিট দ্বারা। সো এই পদ্ধতিটাকে আমরা বলি স্কোভিল পদ্ধতি, এবং ইউনিটটাকে বলা হয় SHU, স্কোভিল হিট ইউনিট। আপনাকে একটা এক্সাম্পল দিই, ডাচ চিলি যেগুলো লালগুলা, এটার স্কোভিল ইউনিট হচ্ছে 500। সো ওটা মোটামুটি একটা লেভেলে আছে। বাট এরপরে যদি আমরা যাই নাগা মরিচে, সেটার SHU ইউনিট হচ্ছে 1.3 মিলিয়নের উপরে। ওয়ারেজ উই কম্পেয়ার টু ওয়ার্ল্ডের সবচেয়ে ঝাল মরিচ যেটা ক্যারোলিনা রিপার, নামটাই কত সুন্দর না, নায়িকাদের মতো। যাই হোক, ওয়ার্ল্ডের সবচেয়ে ঝাল মরিচ ক্যারোলিনা রিপার, এটার স্কোভিল ইউনিট যদি আমরা মাপি, ইটস গোইং টু বি 1.64 এরও উপরে। ইজন্ট দ্যাট ক্রেজি? মরিচ নিয়ে অনেক কথাই বললাম, এবার মরিচ এবং চায়নার একটা ইন্টারেস্টিং রিলেশনশিপ আছে, সেটা নিয়ে কিছু কথা বলি। ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মরিচ কিন্তু তারাই উৎপাদন করে থাকে, এবং তারাই সবচেয়ে বেশি মরিচ কিন্তু খেয়েও থেকে থাকে। না, আমি কয়েকদিন আগে আমরা এই সাবকন্টিনেন্ট কয়েকটা দেশে ঘুরতে গিয়েছিলাম, যেখানে দেখলাম ওরা মরিচ অনেক বেশি খায়, আই থিঙ্ক বাঙালিদের থেকেও বেশি। এবং আমি খাওয়ার পরে, যেমন আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না, বাট একটা জিনিস আমি চিন্তা করছিলাম খাওয়ার সময়, মানুষ যত ঝাল খায় এটা চিন্তা করে না, ঝালটা যেখান দিয়ে যায় সব কিছু কিন্তু ঝাল করে যায়, এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা যেটা খাচ্ছেন ওটা কিন্তু বেরও হয়, এবং বের হওয়ার সময় কি টের পান না? আমি তো খুব বেশ ভালো মতোই পাই। যাই হোক, বিশ্বের বৃহত্তম মরিচ উৎপাদক চায়নার কথা বলছিলাম। চায়না মরিচ চাষে বেশ অনেক এগিয়ে গেছে, তাদের জমির আয়তন বিশ্বের মোট আয়তনের 40% কিন্তু তারা এই মরিচ চাষ করে। জানা গেছে এখন চায়নাতে 20 লাখ হেক্টর জমিতে মরিচ চাষ হচ্ছে। বার্ষিক মরিচ উৎপাদনের পরিমাণ প্রায় 4 কোটি টন। চীনের 28টি প্রদেশের মরিচ চাষ হয়, এবং এর মধ্যে কুইচৌ ও হুনান সহ 16টি গুরুত্বপূর্ণ মরিচ উৎপাদন এলাকা রয়েছে, যা শুধু চায়না না, ওয়ার্ল্ডের অনেক দেশই তারা সাপ্লাই দিয়ে থাকে এবং এক্সপোর্ট করে। অফকোর্স দ্বিতীয় স্থানে রয়েছে মরিচের জন্মস্থান মেক্সিকো, থার্ড প্লেসে রয়েছে টার্কি, ফোর্থ প্লেসে ইন্দোনেশিয়া, এবং ফিফথে স্পেন। তবে শুকনো মরিচ উৎপাদন এবং রপ্তানিতে ভারত সবসময় শীর্ষে। মরিচ নিয়ে তো অনেক কথা বললাম, এবং মরিচ উৎপাদন নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের কথা যদি আমি বলি, উই আর ট্রুলি ব্লেসড, এটা কিন্তু বলতেই হবে। ইন টার্মস অফ ওয়েদার অ্যান্ড মাটি বলেন, পানি বলেন, কোনো কিছু উৎপাদন করার জন্য ইটস দ্য পারফেক্ট কন্ডিশনস। বেসিক্যালি কোনো কিছু বীজ নিয়ে আপনি জাস্ট ফেলে দিলে মাটিতে একা সে হয়ে যাবে, আর সেটা যদি আপনি যত্ন নেন তাহলে তো কোনো কথাই নেই। এবং সেটা কিন্তু মরিচের ক্ষেত্রেও তাই, উই হ্যাভ পারফেক্ট কন্ডিশনস। ইউরোপে যেমন মানুষ বরফের দেশে কি কষ্ট করে ইম্পোর্ট করে তাদের মরিচ খাওয়ার জন্য, আমাদের এখানে আমরা কিন্তু জাস্ট এভাবেই মরিচ বানাতে পারি। সো ফর এক্সাম্পল, যারা এখন বেকার আছে তাদেরকে একটা পিস অফ অ্যাডভাইস দিতে পারি, আপনি 15 থেকে 20 হাজার টাকা যদি ইনভেস্ট করতে পারেন একটা জমিতে, আপনি কিন্তু ওখান থেকে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মরিচ উৎপাদন করতে পারবেন। এই এপিসোডটা শুট করার আগে আমি এবং আমার প্রডিউসার 5টা ডিফারেন্ট বাজারে যাই মরিচের দাম নিয়ে একটু রিসার্চ করার জন্য, এবং 5টা বাজারে 5 রকম দাম দেখলাম, কোথাও রেট কিন্তু এক না, কম বেশি ছিল। এবং আরেকটা জিনিস যেটা আমরা বুঝতে পারলাম, দামটা একটু যেটা হওয়ার কথা তার থেকেই বেশি ছিল। কিন্তু কেন? রিজন বিং কিছু অসাধু দুষ্টু ব্যবসায়ী যারা একটু বেশি লাভ করতে চায়, প্রবাবলি দ্যাট ইজ দ্য রিজন।
না, আমার প্রশ্ন হচ্ছে এইটা কি আমরা ঠিক করতে পারি না? এটা ঠিক করার জন্য কি কেউ নেই, বা এটা দেখার জন্য কি কেউ নেই? আই থিঙ্ক উই ক্যান ডু দ্যাট ভেরি ইজি। এখন প্রশ্ন হচ্ছে, মরিচের এমন আগুন দামের নেপথ্যে কে? বৃষ্টি, উৎপাদন, নাকি বাজার সিন্ডিকেট? ক্যান ইউ ইমাজিন a life without পান্তা ভাত and কাঁচা মরিচ? I guess not. It's a hell no. দাম কমুক বা বাড়ুক, মরিচ ছাড়া আমাদের চলবে না, কারণ ঝালের প্রতি এই অঞ্চলের মানুষের এক অন্যরকম রোমাঞ্চকর ভালো লাগা মিশে আছে। বাঙালি মানেই তার ভাতের থালায় থাকবে আস্ত একটি মরিচ, তাতে ঝাল সইতে না পেরে চোখ নাক দিয়ে পানি পড়ুক আর কান দিয়ে ধোয়া বেরোক, তবুও কমবে না ঝালের প্রতি এই অনুরাগ। And that was all from this episode on Jokefall about Moric with me, Nasser. Take care. Goodbye.